যুক্তরাষ্ট্রে সজীব ওয়াজেদ জয়ের 4টি বাড়ি খবর নিয়ে জটিলতায় পড়েছে দুর্নীতি দমন কমিশন। দুদকের একটি বিশ্বস্ত সূত্র জানায়, হটলাইনে ফোন করে সজীব ওয়াজেদ জয়ের 4টি বিলাসবহুল বাড়ির নাম ও ঠিকানা দেয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল এবং শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকী ববির ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে। আমেরিকা থেকে খবর যে সজীব ওয়াজেদ জয় ভাই আমেরিকা ঢুকতে পারছেন। তিনি 99% কনফার্ম হয়েছেন যে আপনার সজীব ওয়াজেদ জয়কে এই মুহূর্তে আমেরিকা তাদের রাষ্ট্রে ঢুকতে দিচ্ছে না, মানে ইমিগ্রেশন অথরিটি। এই মুহূর্তে দুবাই অবস্থান করছেন সজীব ওয়াজেদ জয়। হারানো বিজ্ঞপ্তি সজীব ওয়াজেদ জয় কোথায়? দেশিদের জন্য ভারতের ভিসা টাফ করে ফেলা হচ্ছে। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইমাত্র পাওয়া সংবাদ। দর্শক মণ্ডলী, ইতিমধ্যে আপনাদের খুবই গুরুত্বপূর্ণ ভিডিও দেখাতে চলেছি। দর্শক মণ্ডলী, ইতিমধ্যে জানা গিয়েছে সজীব ওয়াজেদ জয় বর্তমানে আমেরিকায় কোনোভাবেই ঢুকতে পারছেন না। দর্শক মণ্ডলী, আওয়ামী লীগের প্রতিটা কার্যক্রম কিন্তু আস্তে আস্তে সব কিছু বন্ধ হয়ে আসছে। দর্শক মণ্ডলী, ইতিমধ্যে আপনাদের খুবই গুরুত্বপূর্ণ ভিডিও দেখাতে চলেছি যে সজীব ওয়াজেদ জয়ের গোপন তথ্য একে একে কিন্তু বেরিয়ে আসছে এবং সে যে অগাধ সম্পদ গড়ে তুলেছেন, এর পিছনে কি কি কারণ রয়েছে, কোথা থেকে এত সম্পদ এসেছে, আস্তে আস্তে কিন্তু সব বিষয় বেরিয়ে আসছে। দর্শক মণ্ডলী, ইতিমধ্যে আপনাদের খুবই গুরুত্বপূর্ণ ভিডিও দেখাতে চলেছি। ভিডিওটি দেখতে হলে সর্বপ্রথম লাইক দিয়ে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সব ভিডিওটি দেখতে থাকুন। দর্শক মণ্ডলী, তাহলে আমরা সম্পূর্ণ ভিডিওটুকু ধৈর্য সহকারে দেখে আসি। নির্দেশ দিয়েছে ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। সোমবার তাদের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেয় দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। এতে তাদের ব্যাংক হিসেবের সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। জয়, পুতুল, ববির পাশাপাশি সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন CRI এর ইয়ং বাংলা প্রজেক্টের নামে থাকা ব্যাংক হিসাবও জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। BFIU এর নির্দেশনায় বলা হয়েছে, এসব হিসাবে লেনদেনের মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় 30 দিনের জন্য স্থগিত রাখা এবং তাদের নামে কোনো লকার থাকবে না, তার ব্যবহার 30 দিনের জন্য বন্ধ থাকবে। 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর এবার শেখ হাসিনা পরিবারের 3 সদস্য ও CRI সংশ্লিষ্ট ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা এলো। আমেরিকা থেকে খবর যে অনেকদিন থেকেই বাতাসে ভাসছে যে সজীব ওয়াজেদ জয় ভাই আমেরিকা ঢুকতে পারছেন না। আমেরিকা থেকে একজন ব্যক্তি তিনি বলছেন যে এই বিষয়ে তিনি কথা বলতে চাননি। তিনি 99% কনফার্ম হয়েছেন যে আপনার সজীব ওয়াজেদ জয়কে এই মুহূর্তে আমেরিকা তাদের রাষ্ট্রে ঢুকতে দিচ্ছে না, মানে ইমিগ্রেশন অথরিটি। এই মুহূর্তে দুবাই অবস্থান করছেন সজীব ওয়াজেদ জয়। দর্শক, এই তথ্যটা সোশ্যাল মিডিয়াতে আসার পর রাতারাতি এটা নিয়ে তোলপাড় শুরু হয়ে গেছে। যেহেতু বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটা সম্পর্কের টানাপোড়েন আছে, আর আমরা জানি সজীব ওয়াজেদ জয় তিনি নিজে যুক্তরাষ্ট্রে বসবাস করেন। তবে এই খবরটা যিনি দিয়েছেন ওনারে কম বেশি সকলেই চিনেন। উনি বেসিক্যালি বিএনপি পন্থী রাজনীতি করেন, মানে এম রহমান মাসুম ভাই। আর তিনি যেহেতু আমেরিকাতে থাকেন, সো তিনি নিশ্চয়ই মানে আমজনতাকে মুরগি ভাবেন না, অথবা কোনো উল্টাপাল্টা তথ্য সোশ্যাল মিডিয়াতে দেবেন না। যেহেতু তিনি বিভিন্ন জায়গায় বক্তব্য দেন, সোশ্যাল মিডিয়াতে তিনি একটা জনপ্রিয় ব্যক্তিত্ব, যদিও এন্টি আওয়ামী লীগ অবস্থানেই তিনি আছেন, তারপরেও সজীব ওয়াজেদ জয় আমেরিকা ঢুকতে পারছে না, এই তথ্যটা তিনি 99% কনফার্ম হয়েছে না। এর মাঝখানে জয় ভাই আবার কখন আমেরিকা থেকে বের হয়ে তিনি দুবাই যে আটকে আছেন, দুবাই কার বাড়িতে আছেন সেটা মাসুম ভাই বলেন নাই, বা কোথায় আছেন, কিন্তু আমেরিকা ঢুকতে পারছে না। 2 দিন আগে আমাকে হঠাৎ করে আমি 5-6টা টেলিফোন কল রিসিভ করলাম। আপনি কি জানেন এই 5-6টা কলই ছিল কোনো বিএনপি না, কোনো মানবাধিকার সংস্থা না, কারা জানেন? আওয়ামী লীগের সিনিয়র লোকজন আমাকে ফোন করলো। ফোন করে বললো, জেকব ভাই একটা কথা কি আপনি একটু ভেরিফাই করতে পারেন? কি কথা? সবাই আমারে ফোন করে বলতেছে সজীব জয় নাকি অ্যারেস্ট হয়েছে। আমি কিন্তু অবাক হয়ে গেলাম, এরা কিন্তু সব আওয়ামী লীগের নেতা। আমি বললাম হোয়াট, মানে আমি তো জানি না। কি বার ছিল? শনিবার। বারটা ছিল শনিবার, শুক্রবার অথবা শনিবার, শুক্রবার বিকালে বলছে সে অ্যারেস্ট হয়ে গেছে। আপনি কি জানেন এই সাবজেক্টটা? আমি জানি। মানে 1 অক্টোবর গ্রেপ্তার হয়েছে আর 2 অক্টোবর তিনি দেশ ছেড়েছেন, মানে বাংলাদেশের দেশে। সজীব ওয়াজেদ জয় কোথায়? এই আজাদ ভাই এই মাত্র হারানো বিজ্ঞপ্তি দিয়ে গেল।
আমার ভাইগিনে সজীব ওয়াজেদ জয়, আপনি কোথায় আছেন? আমার বিশ্বাস আজকে আপনি সাড়া দেবেন যে আমি পৃথিবীর অমুক জায়গায় আছি। আপনার মা বলেছে আমেরিকায় আর যাবে না, তাহলে আপনার আমেরিকায় যাওয়া মনে বন্ধ হয়ে গিয়েছে। এই জন্যই মানুষের মনে সন্দেহ দানা বেঁধেছে। আমি শেখ হাসিনাকে কানে কানে একটা কথা বলি, আওয়ামী লীগের নাম সারা পৃথিবী থেকে মুছে যাবে। এই ব্রিটিশরা এই দেশ শাসন করে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল এবং শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। এছাড়া সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ, সিআরআই ও ইয়াং বাংলার ব্যাংক অ্যাকাউন্টও জব্দের নির্দেশ দিয়েছে বিএফআইইউ। ব্যাংকগুলোকে প্রথম ধাপে আগামী 30 দিনের জন্য ওই অ্যাকাউন্টগুলো ব্লক করার নির্দেশ দিয়ে আজ সোমবার আদেশ জারি করে বিএফআইইউ। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর মানি লন্ডারিং বিরোধী এজেন্সি শতাধিক সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, ব্যবসায়ী, সাবেক সরকারি কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা ইত্যাদির হিসাব জব্দ করে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। এছাড়া শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ব্যাংক হিসাবও স্থগিত করা হয়েছে। সোমবার ব্যাংক ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোতে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদের ব্যক্তিগত ও ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে স্থগিত থাকবে। আগামী 30 দিন এসব হিসেবে কোনো ধরনের লেনদেন করতে পারবে না। প্রয়োজনে লেনদেন স্থগিত করার সময় বাড়ানো হবে। বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা টাফ করে ফেলা হচ্ছে, এই ধরনের একটা নিউজ ভারতের একটা পত্রিকায় এসছে। কি বলা হয়েছে সেই পত্রিকায় সেটা একটু দেখি, তারপর আমাদের এই ব্যাপারে কি বোঝার আছে, কি বার্তা আছে, আমাদের কি করা উচিত সেগুলো নিয়ে একটু কথা বলা দরকার। রিপোর্টটা এসছে টাইমস অফ ইন্ডিয়াতে। সেখানে বলা হচ্ছে ইন্ডিয়ান হাই কমিশন 20,000 পাসপোর্ট, বাংলাদেশিদের পাসপোর্ট যারা ভিসার জন্য জমা দিয়েছিলেন সেটা রিটার্ন করেছে। ওখানে ওনাদের একটা সোর্স থেকে বলা হয়েছে এই কথা। এটা কেন করা হয়েছে তারা বলছেন, এবং এটা ইনডেফিনিটলি সাসপেন্ড করা হয়েছে, এবং কারণটা বলা হচ্ছে ওয়াইড স্প্রেড প্রটেস্টস অ্যান্ড থ্রেটস ডিরেক্টেড টুয়ার্ডস দ্য ইন্ডিয়ান হাই কমিশন ইন ঢাকা। মানে পরবর্তীতে তারা ব্যাখ্যা করার চেষ্টা করছেন যে যখন ভিসা দেরি হচ্ছিল তখন অনেকে ইন্ডিয়ান হাই কমিশনে এটাকে মেইল লিখেছেন যেখানে তাদেরকে থ্রেট করেছেন, তাদের এমপ্লয়ীদের প্রতি থ্রেট করা হয়েছে, এবং সোশ্যাল মিডিয়ায় যেটা বলা হচ্ছে যে ভারত বিরোধী নানা তৎপরতা আছে, সবকিছুকে বিবেচনায় নিয়ে তারা এই ধরনের কাজ করছেন। এবং এটা খুব সহসা যে কিছু হবে সেরকম ইঙ্গিত নেই। তারা শুধুমাত্র এমার্জেন্সি যে ভিসাগুলো আছে, এমার্জেন্সি বলতে তারা বোঝাচ্ছেন 2-3 ধরনের ভিসা, স্টুডেন্ট ভিসা, মেডিকেল এমার্জেন্সিস এবং ডাবল এন্ট্রি ভিসা, মানে যেগুলো হচ্ছে আপনি অন্য দেশে যাওয়ার জন্য লাগবে। এই ধরনের ভিসাগুলো ছাড়া অন্য ভিসাগুলো সহসা খুব বেশি দেওয়া হবে না। ভারত এই সিদ্ধান্তটা নিচ্ছে, এবং ভারতের কত মানুষ, বাংলাদেশের কত মানুষ ভারতে যায় সেই সংখ্যাটাও তাদের এখানে দেয়া আছে। 1.6 মিলিয়ন, 16 লক্ষ মানুষ প্রতি বছর, মানে প্রতি বছর না, ইনফ্যাক্ট গত বছরের কথা বলতে 23 সালেই তারা যায়। এর মধ্যে 4.5 লাখ মেডিকেল ভিসায় যায়। তারা বলছেন যে বাংলাদেশের এই ধরনের ভিসার ক্ষেত্রে নানান রকম সমস্যা হয়, সমস্যা আছে, মেডিকেল ভিসায় গিয়ে অন্যান্য কাজ করে, এবং মানে আলটিমেটলি তারা এটা স্বীকার করেছেন। তাদের এই রিপোর্টে সেটা বলা হয়েছে 5 আগস্টের পর থেকে দুই দেশের সম্পর্কে যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতির উপর ভিত্তি করেই তারা আসলে এই ধরনের একটা সিদ্ধান্ত নিচ্ছেন। আমরা অলরেডি যে তথ্য পেলাম যে 1.6 মিলিয়ন পিপল যদি ভিসা পায়, মানে তার সম্প্রতি ভিসা খুব কম দেওয়া হচ্ছে। সামনে একটা বছর যদি তার অর্ধেক ভিসাও হয়, আমরা খেয়াল করি এই সংখ্যাটা কিন্তু বিরাট কমে যাওয়া। বাংলাদেশিদের উপরে ভারতের অনেক কিছু নির্ভরশীল, তার চিকিৎসা ব্যবস্থার বহু জায়গায় যেখানে বাংলাদেশিরা মূলত যান, কলকাতায়, দিল্লিতে, এবং তারা একটা বিরাট অংশ দক্ষিণের কয়েকটা জায়গায় যান, মাদ্রাজে যান। তো ওই জায়গাগুলোতে বেশ কিছু চিকিৎসা প্রতিষ্ঠান, মানে হসপিটাল, ডক্টরস, এবং যেহেতু অনেক মানুষ যান সেখানকার আবাসিক, এগুলো এটার সাথে জড়িত হয়েছে।
আমরা বাংলাদেশি যারা যাচ্ছি তাদের চাহিদার নিরিখে ভিত্তিতে আমাদের বহু মানুষ ট্যুরিজমের জন্য যায়, নিশ্চয়ই বা ট্যুরিস্ট ভিসা তারা দেবেন না, প্রচুর মানুষ ঘুরতে যায় এবং বাংলাদেশিরা বছরের পর পর বছর যেহেতু যায় সেটার উপরে ভিত্তি করে বেশ কিছু হোটেল তৈরি হয়েছে এবং ওই ধরনের ট্যুরিস্ট স্পট গুলোতে আরো অনেক ব্যবসার সাথে বাংলাদেশিরা আসছেন, কেনাকাটা করছেন, সেবা নিচ্ছেন, এটা জড়িত। প্রচুর বাংলাদেশি শপিং এর জন্য যান, বিশেষ করে কলকাতায়। আমাদের অনেকেই আমরা জানি কলকাতায় আমাদের দেশে চাইতে অনেক ভালো মানের জিনিস তুলনামূলকভাবে কম দামে পাওয়া যায় অনেক ক্ষেত্রে, অনেক কিছুই। ফলে আপনি রীতিমতো ভাড়া টাড়া দিয়ে যদি একটু বেশি শপিং করেন, ফিরে আসলে আপনার লাভই থেকে যায়। এই প্রসঙ্গে আমাদের দেশে যারা উদ্যোক্তা আছেন বিভিন্ন ব্যবসার, পোশাক বা অন্যান্য ক্ষেত্রে, তাদের একটু সতর্ক থাকা দরকার আছে। তারা মানুষের গলা কেটে ব্যবসা করবেন কিনা, কোনো একদিন এই ব্যবসা আসলে ভারতের দিকে চলে যাবে এবং এটার পেছনে যৌক্তিক কারণ আছে। যাই হোক, সেই কেনাকাটার ক্ষেত্রেও ভারতের বড় ডিপেন্ডেন্স আছে এবং যখন আপনি যাচ্ছেন কেনাকাটা করতে সময় লাগছে, ওখানে হোটেল ব্যবসা। সো বাংলাদেশি 16 লাখ মানুষ যখন বিভিন্ন স্পটে যায়, তার সাথে নিশ্চিতভাবে অনেক ব্যবসা জড়িত এবং ভারত এই ব্যবসাটাকে ঝুঁকি নিয়ে এই ধরনের পদক্ষেপ নিচ্ছে। একটা কথা মনে রাখা দরকার, মনে রাখা জরুরি যে ভারতের অনেকগুলো সুবিধার জায়গা আছে। এমন না যে তার এই ব্যবসা বন্ধ রাখলে সে ভাবছে হয়তো সেটা অন্য কোথাও চলে যাবে। যেমন ধরি শপিং এর কথা যদি বলি, শপিং এর কথার ক্ষেত্রে আপনি কাছাকাছি আর কোথাও যদি বেটার শপিং করতে চান, এটা অনেক এক্সপেন্সিভ। আপনি যদি ব্যাংকক যেতে চান, আপনি সড়ক পথে যেতে পারেন না এবং প্লেন ফেয়ার বেশি হবে, ওখানকার সবকিছু আরো এক্সপেন্সিভ। সো এটা বিকল্প হচ্ছে না। টুরিস্ট স্পটে তো বিকল্প হয়ই না আসলে, তাই না? কারণ হলো টুরিস্ট স্পট ভারতে যেটা আছে, যেটা আপনি দেখতে যেতে চান হলিডেতে, ওটাতেই যেতে চাইবেন। সুতরাং ওটাও আসলে ঠিক সেই অর্থে রিপ্লেসেবল না। হ্যাঁ, আপনি ছুটি কাটানোর ক্যাপাবিলিটি আছে, টাকা আছে, আপনি হয়তো অন্য দেশে যেতে পারেন, কিন্তু আপনি অন্য দেশে গেলেও ভিন্ন একটা স্পটে যাচ্ছেন, আপনি ওই স্পেসিফিক স্পটে যাচ্ছেন না। চিকিৎসার একটা রিপ্লেসমেন্ট হয়তো সম্ভব ছিল, কারণ আমার মনে হয় ভারতের যদি এই হেলথ ট্যুরিজম রেস্ট্রিক্টেড হয়, অন্য কিছু দেশ হয়তো কিছু সাশ্রয়ী অফার দিতে পারে। আমরা জানি থাইল্যান্ড, সিঙ্গাপুর ইজ ভেরি এক্সপেন্সিভ। থাইল্যান্ড মোটামুটি যাও আছে তাও ভারতের তুলনায় অনেক বেশি এক্সপেন্সিভ। মালয়েশিয়া মে বি কম্পিটিটিভ, তারা হয়তো এগিয়ে আসতে পারতো। এবং ভারত দেখবেন মেডিকেল ভিসাটা দিচ্ছে, ওই ভিসাটা দিচ্ছে কারণ ওতে তারা খুব হয়তো স্ক্রুটিনাইজ করছে, তারা মনে করছে এটা হয়তো রিপ্লেস হতে পারে। যাই হোক, বেসিক কথাটা হচ্ছে তারা তাদের বেশ কিছু ব্যবসা কম হবে এই ঝুঁকি নিয়েও বাংলাদেশিদেরকে কম ভিসা দিচ্ছে। এ থেকে আমরা আসলে কি বুঝি, কি বুঝবো? আমরা যেটা চেয়েছিলাম, যেটা চাই, ভারতে কিছু জেস্চারও আছে। তারা তাদের জায়গা থেকে এক ধরনের সিগন্যাল দেওয়ার চেষ্টা করছেন যে তারা বাংলাদেশের সাথে এনগেজ করতে চান। জাতিসংঘের সাধারণ পরিষদের সাইডলাইনে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা এবং তাদের পররাষ্ট্রমন্ত্রী মিটিং করেছেন, যদিও জনাব মোদী এবং ডক্টর ইউনূসের বৈঠকটি হয়নি। এছাড়াও তাদের বিশেষ করে জয়শঙ্কর ভারতের 100 দিন পূর্তি উপলক্ষে তাদের বিভিন্ন মিডিয়াতে তাদের ফরেন পলিসি নিয়ে যখন আলোচনা করেছেন, বাংলাদেশের ইস্যু নিয়ে তাদের আগের যে কঠোর অবস্থান সেটা থেকে বেশ খানিকটা সরে এসছেন। কিন্তু এই ভিসার ক্ষেত্রে তারা যে সিদ্ধান্ত নিয়েছেন এবং এই রিপোর্টে যেটাকে কারণ হিসাবে দেখানো হচ্ছে যে দুই দেশের সম্পর্কের বিদ্যমান খারাপ অবস্থা, সেটা যদি হয় তাহলে বলতেই হবে যে তারা এই ধরনের একটা চিন্তা রাখছে যে আমরা যদি কিছুটাও পজিটিভ জেস্চার দেখায়, তার সাথে বাংলাদেশকে চাপে রাখার নীতি বা কৌশল তারা নিয়েছেন। এটা আমরা ভাবতেই পারি। এবং বিশেষ করে মেডিকেল ভিসার ক্ষেত্রে তারা দেবেন বলছেন, কিন্তু এগুলো যদি লম্বা সময়ের জন্য ঝুলে যায়, মেডিকেল এমার্জেন্সি অনেক ক্ষেত্রে খুবই ভাইটাল, যে সময়ের সাথে, এটা মুহূর্তের সাথে সিদ্ধান্ত নিতে হয়। সো এগুলো যদি হয় তাহলে বুঝতে হবে যে তাদের দিক থেকে এই চাপটা তারা জারি রেখে আমাদেরকে এই মেসেজও দেওয়ার চেষ্টা করছে, তাদের সাথে কমপ্লাই করতে হবে। এবং সেই পুরনো কথা, ভারতের উচিত ছিল এই সরকারের সাথে খুব জেনুইনলি এনগেজ করা, সহযোগিতা যত বেশি সম্ভব পারলে আরো বাড়িয়ে দেয়া। কারণ আপনি যখন একটা জাতিগোষ্ঠীর সাথে অতীতে অনেক অন্যায় করেছেন, পাপ করেছেন, যে পাপের মাসুল এই জাতি বহু বছর দেবে, তার সাথে বরং যখন পরিবর্তিত প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আপনার উচিত হতো সেই প্রিভিয়াস জিনিসগুলো রিকনসাইল করার জন্য আরো বেশি কর্ডিয়াল অ্যাটিটিউড নেওয়া, ভিসা আরো সহজা করে দেয়া, আরো বেশি মানুষকে যেতে দেয়, তাদের লস হতো না, তাদের অর্থনৈতিক সমৃদ্ধিও হতো, একই সাথে তাদের বাংলাদেশের প্রতি পজিটিভ জেস্চার দেখানো হতো। মানে বেসিক আন্ডারস্ট্যান্ডিং অফ ডিপ্লোম্যাসি যদি আমাদের থাকে, আমরা তাই বুঝবো আসলে। এইটুকু অ্যাটলিস্ট করার কথা ছিল। কিন্তু এটা ভারত, তারা তাদের এক ধরনের মানে বিগ ব্রাদার সুলভ অ্যাটিটিউড আছে, তার কথা আসলে তার সরকারকে আমরা ফেলে দিয়েছি, তাকে পালিয়ে যেতে বাধ্য করেছে। এখন আবার আমাদের এত স্পর্ধা তাদের ভাষায়,
এভাবে বলে না, কিন্তু ভেতরে নিশ্চয়ই এভাবে ভাবে যে আমরা তাকে আবার ফেরত চাই, ভারতকে বলবো আমরা, আমাদের প্রধান উপদেষ্টা বলছেন, আমাদের অন্যরা বলছেন, জনগণ চাইছে শেখ হাসিনাকে বাংলাদেশে এক্সট্রাডাইট করা হোক, সো দ্যাট আমরা তার বিচার করতে পারি। মানে এগুলো তাদের কাছে ভালো লাগছে না এবং তারা খুবই বাজে ধরনের রিয়াক্টিভ অ্যাটিটিউড করছে। এটা কোনোভাবেই ম্যাচিওরড ফরেন পলিসি হতে পারে না, কিন্তু তারা এটা করছেন কারণ তাদের রিপোর্টেই আছে যখন এই ভিসার ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা হচ্ছে তখন মানুষ মেইলে তাদেরকে খুব মানে তাদের ভাষায় আক্রমণাত্মক কথাবার্তা বলছে, তাদের এমপ্লয়ি যারা আছে, যারা অফিসার্স কাজ করছে তাদেরকে এবং তাদের এম্বাসিকে ট্যাগ করে নানান রকম অফেন্সিভ কথা লিখছে, এটা নাকি থ্রেট তৈরি করছে। মানে তারা সোকর থ্রেটের বয়ান তৈরি করতে চাইছে। ওরা এই যে ভিসা দিচ্ছে না কারণ হিসাবে ওটা বলছে, একটা থ্রেটের বয়ান তৈরি করতে চাইছে যে বাংলাদেশের নতুন সরকারের সময় তারা থ্রেটের মুখোমুখি আছে। এইগুলো করে তারা তাদের যে প্রিভিয়াস ন্যারেটিভ, যেখানে ইসলামিস্ট উগ্র ইসলামিস্টরা ক্ষমতা নিয়ে টিয়ে ফেলেছে, সেটাকে এস্টাবলিশ করা, সেটাকে স্ট্রেংথেন করার এক ধরনের চেষ্টা বলতে পারি। সেই পুরনো পথেই হাঁটছে ভারত। এটা ফ্রাস্ট্রেটিং, এটা দেখা ফ্রাস্ট্রেটিং। আমি বহুবার বলি ভারত সম্পর্কে আমরা টাফ কথা বলবো সো দ্যাট ভারত তার বাংলাদেশ পলিসিকে রিকনসিডার করে এবং বাংলাদেশের সাথে তার রিলেশনশিপকে রিঅ্যালাইন করে। এটাই হলো উদ্দেশ্য। ভারতের সাথে দীর্ঘমেয়াদী কোনো শত্রুতা, কোনো ঘৃণা, তীব্র বিদ্বেষের সম্পর্ক আমাদের কারোর জন্যই ভালো হবে না। ফ্রাস্ট্রেটিং এটা দেখা যে তারা এখনো সঠিক পথে হাঁটছে না। কিছু জেস্টার পজিটিভ হলেও সাথে সাথে বেশ কিছু জেস্টার তাদের দিক থেকে আছে যেগুলো বেশ নেগেটিভ। ভিসার ক্ষেত্রে যেটা হলো সেটাও খুব নেগেটিভ। আমাদের দিক থেকে যেটা করা উচিত আমি মনে করি, আমাদের সরকারকে তার জায়গায় শক্ত থাকা দরকার এবং ভারতের সাথে ভারতের সাথে এনগেজমেন্টের ক্ষেত্রে ভারত যাতে বাংলাদেশকে একটা স্বাধীন সার্বভৌম দেশের মতো বিবেচনা করে এনগেজড হয়, সেটা এনশিওর করার জন্য কাজ করা উচিত। আলোচনা চলবে, কিন্তু আমাদের কত শক্ত জায়গা খুব টাফ আছে, সেই টাফ জায়গাগুলো টাফ থাকবে। আর একটা কথা বলে রাখা ভালো, আমরা যারা জনগণ আছি, আমরা যে ক্ষেত্রে অল্টারনেটিভ খুঁজে পাওয়ার চেষ্টা করতে পারি ভারত থেকে। ধরুন চিকিৎসার কথা যদি বলি, আমরা তো পারতাম একটা ভালো হেলথ সেক্টর তৈরি করতে, আমরা কেন ভারতের উপরে ডিপেন্ডেন্ট হয়ে থাকবো? আমরা তো করোনার সময় অন্তত দেখেছিলাম যে মানুষ চাইলেও, প্রচুর টাকা থাকলেও বাইরে যেতে পারছে না। তো আমাদের নতুন সরকার এসছে, ভবিষ্যতে নির্বাচিত সরকার আসবে, ভারতের এইসব জিনিস দেখে আমরা এই ধরনের একটা অল্টারনেটিভ তৈরি করে রাখি। আমাদের যারা প্রডিউসার্স আছেন তাদের এটা ভাবা উচিত যে আমরা কি স্কেলে, কিভাবে, কতটুকু প্রফিট করব। দর্শক মণ্ডলী, এত সময় ধরে আপনারা সম্পূর্ণ ভিডিওটুকু ধৈর্য সহকারে দেখেছেন যে বর্তমানে আমেরিকায় সজীব ওয়াজেদ জয় তিনি কেন ঢুকতে পারছেন না। আপনারা সম্পূর্ণ ভিডিওটুকু দেখে সম্পূর্ণ বিষয়টুকু ভালোভাবে বুঝতে পেরেছেন। দর্শক মণ্ডলী, আমাদের ভিডিওটুকু যদি আপনাদের কাছে অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমাদের পাশে থাকবেন। দর্শক মণ্ডলী, তাহলে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।